জানাবো ইরান এত মিসাইল ছোড়ার পরেও কেন ইসরায়েলের এত কম ক্ষতি হচ্ছে। ক্ষমতার লোভে নির্বাচন পেছালে জনগণের আস্থা ভেঙে যাবে, বললেন জিল্লুর রহমান। বিএনপির প্রস্তাবের দিকে হেলে গেছেন ইউনূস, বলছে এনসিপি। এবং সর্বশেষ জানাবো রাতের মধ্যে ঢাকা সহ 18 অঞ্চলে ঝড়ের আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইরান এত মিসাইল ছোড়ার পরেও কেন ইসরায়েলের এত কম ক্ষতি হচ্ছে। যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্পাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থানরত আমেরিকান সেনাবাহিনী, সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান, যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়, এবং পারস্য উপসাগরের টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো। যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়, তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বিমান বাহিনী, জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ও F-35 যুদ্ধবিমান। এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেল তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। 2000 কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে। যদি তা ব্যর্থ হয়, তাহলে এই সিস্টেম 1500 থেকে 500 কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে। এরপর রয়েছে ডেভিড স্লিং, যেটি 300 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে। সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এগিয়ে আসে, তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে আয়রন ডোম, যেটি 70 কিলোমিটার থেকে 4 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে। এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়? এবং মনে রাখতে হবে, ইরান এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে, কিন্তু এগুলোকে প্রতিহত করতে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল। ক্ষমতার লোভে নির্বাচন পেছালে জনগণের আস্থা ভেঙে যাবে, বললেন জিল্লুর রহমান। সাংবাদিক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ক্ষমতায় থাকার লোভে কিংবা বিশেষ কাউকে প্রতিষ্ঠিত করতে সরকার যদি সময় বাড়াতে থাকে, তাহলে জনগণের আস্থাটা ভেঙে যাবে। গতকাল সোমবার নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, শেখ হাসিনার পতনের 1 বছর পরেও নির্বাচন নিয়ে ক্যালেন্ডারের হিসাবে যেন দেশের সবচেয়ে জটিল গণিত হয়ে দাঁড়িয়েছে। কেউ বলছে ডিসেম্বরে ভোট হোক, কেউ বলছে সময় দাও সংস্কারের জন্য, আর কেউ চুপচাপ বসে দেখছে যে কে আগেই হারে কে জেতে। আর এর মধ্যেই ফেব্রুয়ারির কথা সামনে চলে এসেছে। এই বিতর্কে সবচেয়ে বেশি আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ এখন দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। ঠিক সেই সময় যখন সরকার ছিল স্তব্ধ, প্রশাসন ভেঙে পড়েছিল, আর জনগণ ছিল বিস্মিত ও বিক্ষুব্ধ, তিনি এখন ভোটের জন্য ময়দান গুছিয়ে নিচ্ছেন। কেউ কেউ বলছেন গুছিয়ে নিচ্ছেন। জিল্লুর রহমান বলেছেন, সংস্কার করছেন, কিছুই হচ্ছে না। সমঝোতার চেষ্টা করছেন, কোনো লক্ষণ নেই। কিন্তু তার সাম্প্রতিক কিছু বক্তব্য রাজনৈতিক দলগুলো রীতিমতো বিভ্রান্ত। বিশেষ করে জাপানের টোকিওতে দাঁড়িয়ে যখন তিনি বললেন ডিসেম্বরে নয়, ভোট হতে পারে জুনে, তখনই যেন ঘরে বাইরে শুরু হলো জল্পনা কল্পনা। জামায়াত কিংবা এনসিপি বলছে সংস্কার আগে শেষ হোক, তারপর ভোট। কেউ বলছে ফেব্রুয়ারি ইতোমধ্যেই সরকার এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার কথা আমরা শুনেছি। কেউ বলছে রমজানের আগেই নির্বাচন হোক, আবার কেউ সময় চায় জুন পর্যন্ত। আবার কেউ বলছে শেখ হাসিনার বিচার আগে করতে হবে, সমস্ত সংস্কার শেষ করতে হবে, প্রধান সংস্কার শেষ করতে হবে, তারপরে নির্বাচন। তো সেই মোহভঙ্গের মাঝে প্রধান উপদেষ্টার মন্তব্যে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। যখন তিনি বলেছিলেন যে জুনে নির্বাচন, এবং তারপর যখন তিনি এপ্রিলের কথা বললেন, রাজনীতিতে এমন সময়ানুবর্তিতার লড়াই নতুন নয়। বিএনপির প্রস্তাবের দিকে হেলে গেছে ইউনূস, বলছে এনসিপি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিএনপির প্রস্তাবের দিকে হেলে যাওয়ার অভিযোগ তোলার পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন, কমিশনের 6টি প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা যেটির দিকে হেলে গেছেন, সেটি মূলত বিএনপির দেওয়া প্রস্তাব। জাতীয় ঐকমত্য কমিশন যে পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের দল বাছাই করার যে পদ্ধতি, সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। ঈদের আগে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে সরকার প্রধানের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছি। সংস্কার কমিশন আগে বলেছিল কোন পদ্ধতিতে জাতীয় সনদ বা জুলাই সনদ তৈরি হবে, সেটা নিয়ে তারা 6টা প্রস্তাব দিয়েছে। এগুলোর মধ্যে একটা প্রস্তাব ছিল সংসদ নির্বাচনের পর সাংবিধানিক সংস্কার করা। আদিব বলেন,
প্রধান উপদেষ্টা ঈদের আগে নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে, সেখানে তিনি কমিশনের 6টা প্রস্তাবের মধ্যে একটির দিকে হেলে যান, যেটি দিয়েছিল বিএনপি। আদিব বলেন, ঐকমত্য কমিশন এখন যেই পথে এগোচ্ছে সেখানে নির্বাচন কোন কোন বিষয়ে থাকবে তা নিয়ে ঐকমত্য কমিশনের অবস্থান কিছুটা প্রশ্নবিদ্ধ। বিএনপি যেখানে পরবর্তী সংসদের সংস্কার হবে বলেছে, সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা হেলে যায়। ঐকমত্য কমিশন নিয়ে প্রশ্ন তুলে আদিব বলেন, ঐকমত্য কমিশনের সংলাপে যেসব রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে সেখানে প্রায় 30টি দল। সেখানে কাদের কতটুকু সাংগঠনিক কাঠামো আছে, তাদের নিবন্ধন আছে কিনা, কোন পদ্ধতিতে ঢাকা হচ্ছে, সেসব বিষয়ে আমরা স্পষ্ট নয়। আমরা জাতীয় ঐকমত্য কমিশনকে বলেছি কাদেরকে এখানে ডাকা হচ্ছে, সেখানে কি কোনো একটি দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা। আমরা দেখি ঐকমত্য কমিশনে আসা অনেক দলের স্পষ্ট কোনো বক্তব্য থাকে না, শুধু একটি দলের প্রতি তাদের হা না বলার থাকে। যখনই বিপরীত কোনো বক্তব্য আসে তখন হট্টগোল করে। তিনি বলেন, আমরা বলেছি জাতীয় ঐকমত্য কমিশন কোন পদ্ধতিতে এসব দলকে বাছাই করেছে সেটা স্পষ্ট করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে হয়নি, এখানে সব পেশাজীবী জনতার একটা বড় অংশগ্রহণ ছিল, যাদের কোনো প্রতিনিধি নাই। পাশাপাশি এখানে ছাত্রদের বড় অংশগ্রহণ ছিল। সুতরাং আমরা মনে করি এখানে যাদের ডাকা হয়েছে তারা সারা দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে না। কারণ শুধু রাজনৈতিক দলগুলো যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারত, তাহলে আপনারা দেখেছেন ভোটের আগে 64 দল 56 দল ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন করেছে, কিন্তু তারা কিছুই করতে পারেনি। তিনি বলেন, আমরা মনে করি গণঅভ্যুত্থানের 3টি অংশীদার রাজনৈতিক দল, জনতা ও শিক্ষার্থী। সেক্ষেত্রে কিছু রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, কিছু দলকে ডাকা হয়নি। কোন পদ্ধতিতে ডাকা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা আমরা চেয়েছি। গণ অধিকার পরিষদের সভাপতি নূর বলেন, একটি বিশেষ দলকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বা আলোচনার বিষয়ে নিয়ে যাওয়ার একটা অভিযোগ জামায়াত সহ কিছু কিছু দল তুলেছে। আমরা বলেছি এখানে রাজনৈতিক দলের বাইরেও গণ আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে সাংবাদিক সহ সব পেশাজীবী সংগঠনের মতামত নেওয়া দরকার। এখানে কোন দলকে কোন মানদণ্ডে বাছাই করা হয়েছে সেটাও আমরা জানি না। রাতের মধ্যে ঢাকা সহ 18 অঞ্চলে ঝড়ের আভাস। রাতের মধ্যে ঢাকা সহ দেশের 18 অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আজ রাত 1টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।